হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? এটা ভালোই আছে, চলছে ভালো। তাহলে শুরু করি। কেউ একজন ক্লাসটা রেকর্ড করো। তাহলে শুরু করি। তো আমরা মোটামুটি যেগুলা শিখছি সেগুলা কি যে নিউরাল নেটওয়ার্কের মধ্যে আমাদের আউটপুট লেয়ারে যদি একটা নোড থাকে তাহলে আমরা কিভাবে করব, এটাকে আমরা বলতাম বাইনারি ক্লাসিফিকেশন। এই ক্ষেত্রে আমরা সিগময়েড ব্যবহার করতাম। আর আমাদের যদি আউটপুট লেয়ারে মোর দ্যান ওয়ান নোড থাকতো, সেক্ষেত্রে আমরা বলতাম এটা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন এই ক্ষেত্রে আমরা সফটম্যাক ব্যবহার করতাম। ওকে, কিন্তু এখানে একটা বিষয় আছে, যদি আমাদের আউটপুট লেয়ারে দুইটা নোড থাকে তাহলে আমরা সফটম্যাক্স দিয়ে কাজ চালাতে পারি। ওই ক্ষেত্রে ওইটাকেও আমরা বাইনারি ক্লাসিফিকেশন বলতে পারি। অর্থাৎ সফটম্যাক্স দিয়েও বাইনারি ক্লাসিফিকেশন করা পসিবল, বাট মানুষ করে না, যেহেতু সিগময়েড দিয়ে করা যাচ্ছে, কেন সফটম্যাক্সে আমরা যাব। এখন এরপরে আমরা দেখছি, সিএনএনটা দেখছি আমরা একটা ইমেজ থেকে কিভাবে তার ডাইমেনশন কমিয়ে নিতে পারি, তাই না? একটা রিপ্রেজেন্টেটিভ বানাতে পারছি, রিপ্রেজেন্টেশন আমরা বানিয়ে নিয়েছিলাম এবং ওই রিপ্রেজেন্টেশনটা নিয়ে তারপরে আমরা এমএলপির ভেতরে দিয়ে একটা আউটপুট নিয়ে আসতে পারছি। কিন্তু এখন আমরা আপডেট বা অন্য কিছু শিখে নিই। এইগুলা করতে গেলে আমাদের অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে কিছু পরিচয় হয়েছিল। এখন এই অ্যাক্টিভেশন ফাংশনগুলোর ভিতরে আমরা একটা দুইটা শিখছিলাম, তো আজকে একটু সবগুলো দেখাই দিই যে অ্যাক্টিভেশন ফাংশনগুলো কোনটা কিরকম হয়। তো আমাদের সবচেয়ে ফেমাস যেটা, সেটা ছিল হলো সিগময়েড। তো সিগময়েডে আমরা এটাকে সিগমা অফ এক্স লিখতাম এবং বলতাম এটা 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এভাবে আমরা লিখতাম এটা। তো সিগময়েড ব্যবহার করার কারণ কি ছিল, আমাদের সিগময়েডের যদি গ্রাফ আমরা দেখি তাহলে এক্স এর হলো যদি আমরা 0 বসাই, তাহলে এক্স এর হলো 0 বসালে এটার হলো হাফ চলে আসে, অর্থাৎ এই জায়গাটাতে পয়েন্ট থাকে। আর এক্স এর হলো যদি প্লাস ইনফিনিটি বসাই তাহলে যে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির হলো 0 চলে আসে, 1/1 এর হলো 1 হয়। আর এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি বসালে ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস ইনফিনিটি মানে প্লাস ইনফিনিটি বলে আমরা 0 পেয়ে যাই, অর্থাৎ এদিকে কোথাও একটা ভ্যালু আসে। অর্থাৎ আমাদের সামগ্রিকভাবে গ্রাফটা এরকম কিছু একটা আমরা ভ্যালু পেয়ে যাই। এটা হলো সিগময়েডের গ্রাফ। তাহলে আমাদের ইনপুটে যে এক্স টা আমাদের ইনপুট আর ওয়াই টা আমাদের আউটপুট, বা আমরা সিগমা অফ এক্স ও ওয়াই লিখতে পারি। তাহলে এখানে ইনপুটে আমাদের যে ভ্যালুই থাকুক না কেন, আলটিমেটলি এই ভ্যালুটা এইটুকুর মধ্যে চলে আসে, অর্থাৎ এটা 0 থেকে 1 এর মধ্যে ম্যাপিং হয়ে যায়। তাহলে এই ম্যাপিং হলে আমাদের জন্য অনেক সুবিধা হতো, যে আমাদের ভ্যালু যে রেঞ্জে থাকুক না কেন আমাদের একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলে আসছে, পরবর্তীতে আমরা ক্যালকুলেশন করতে পারছি। কিন্তু আমরা কিছু প্রবলেমও দেখছি, যে আমরা যখন বড় বড় ভ্যালু নিয়ে কাজ করতাম তখন আমাদের আউটপুটে হয়তো বা কোথাও হয়তো 30 চলে আসছে। তখন এটাকে যদি সিগমা অফ 30 ব্যবহার করি তাহলে হয়তো 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 30, এটার ভ্যালু অলমোস্ট হয়তো বা 0.999 বা অলমোস্ট 1ই হয়ে যায়। তো এটার আসলে ভ্যালু থাকে না। মনে করো আমাদের আউটপুট লেয়ারে অনেকগুলো, একটা আসছে 30, একটা আসছে 45, একটা আসছে 62, তাহলে অলমোস্ট সবগুলাই 1 এর কাছাকাছি ভ্যালু চলে আসে। তো এই জিনিসগুলোকে বলা হয় স্যাচুরেশন। তো এটা একটা প্রবলেম আর কি সিগময়েড।
তো এখন এই স্যাচুরেশন গুলো আমাদের দুই পাশে হতে পারে, একটা হলো যদি ভ্যালু যথেষ্ট বেশি হয় তাহলে ওয়ানের দিকে স্যাচুরেশন হয়, আর যদি ভ্যালু যথেষ্ট কম হয়, মনে করো 0 পয়েন্ট অনেক কিছু আছে আর কি, অলমোস্ট জিরোর কাছাকাছি, তখন আবার আরেক রকমের স্যাচুরেশন হতে পারে। আবার যদি মাইনাসের দিকে অনেক ভ্যালু হয় তাহলে আবার আরেক রকমের স্যাচুরেশন হয়, মানে কয়েকটা নির্দিষ্ট ভ্যালুর দিকে এটার একটা টেন্ডেন্সি থাকে, যার কারণে আমাদের মডেলের পারফরমেন্সটা কিছু কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে। তো এটার জন্য আমাদের কিছু প্রোটেক্টিভ অ্যালগরিদম আছে, সেটা একটু পরে দেখবো। তো এখানে একটা ইস্যু থাকে, সেটা হলো যে এই সেন্টারটার ভ্যালু হলো 0.5, তো যার কারণে এটাকে জিরো সেন্টার্ড বলে না, তো নট জিরো সেন্টার্ড। তো এই পরবর্তীতে আমরা সিগময়েড ব্যবহার না করে আর অন্যান্য অ্যাক্টিভেশন ফাংশন ব্যবহার করছি। ওকে, আচ্ছা, এই সিগময়েডের একটা আপডেটেড ভার্সন আছে, ওটাকে বলা হয় ট্যান হাইপারবলিক। এটা আমরা এখনো ইউজ করি নাই। এটা ওই যে তোমরা ক্যালকুলাসে পড়ছো যে ট্যান এইচ দিয়ে এটাকে প্রকাশ করা হয়। এটা যদি এক্স লিখি তাহলে ই টু দি পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা আমাদের ক্যালকুলাস করতে গেলে এরকম একটা ফাংশনের সাথে পরিচয় হয়েছিল, পাশাপাশি পাওয়ার সিস্টেমের কয়েকটা জায়গাতেও এটা দরকার ছিল, ট্যান হাইপারবলিক। ওকে, এখন আমরা এখানে কি করি যে কোনো একটা নোডে মনে করো আমরা অনেক ক্যালকুলেশন করে, এটা হিডেন লেয়ার হোক বা কোথাও একটা আসছে, এই ভ্যালুটার মনে করো মান 0.3 চলে আসছে, তাহলে এখানে আমরা যেটা করি একটা অ্যাক্টিভেশন ফাংশন যদি ট্যান হাইপারবলিক ব্যবহার করি, তাহলে ট্যান হাইপারবলিক অফ 0.3, তাহলে এটা কি হবে ই টু দি পাওয়ার 0.3 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0.3 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 0.3 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 0.3, তারপরে আমরা এটার ভ্যালু যেটা পাই সেটা বসিয়ে দেবো। তো ট্যান হাইপারবলিকের গ্রাফটা কিরকম হয় দেখতে, ট্যান হাইপারবলিকের গ্রাফটা এরকম কিছু একটা হয়, এটা -1, এটা হয়তো বা +1, আর এটা 0। তো সিগময়েডের গ্রাফ যেটা ছিল সেটাই জাস্ট একটু নিচে নেমে আসছে এরকম। তো এইটার স্যাচুরেশনটা -1 থেকে +1 এর মধ্যে হয়, অর্থাৎ আমাদের ভ্যালু যেখানে থাকুক না কেন, অর্থাৎ এক্স এর ভ্যালুটা +∞ বা -∞, যেখানেই থাকুক না কেন এটা -1 থেকে +1 এর মধ্যে ম্যাপিং করে। আচ্ছা, সিগময়েড আর ট্যান হাইপারবলিকের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, সিগময়েডে দিলে তোমার ইনপুটে যেটাই দিই সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক সবকিছুই পজিটিভের মধ্যে নিয়ে আসে, অর্থাৎ উপরের দিকে ওয়াই সবসময় পজিটিভ থাকে, অর্থাৎ এক্স এর ভ্যালু নেগেটিভ হলেও আমাদের সবসময় আউটপুটটা পজিটিভ থাকে, আলটিমেটলি আমাদের পরবর্তীতে পজিটিভ সবকিছু নিয়ে আমরা কাজ করি। কিন্তু এই ট্যান হাইপারবোলাকে আমাদের যদি কোথাও এক্স এর ভ্যালুটা পজিটিভ থাকে, মনে করো +3 +4 এরকম কিছু থাকে, তাহলে ওইটার ম্যাপিংটা 0 থেকে +1 এর মধ্যে থাকে। কিন্তু এক্স এর ভ্যালু যদি নেগেটিভ কোনো ভ্যালু থাকে, তাহলে ওইটার ম্যাপিংটা এই 0 থেকে -1 এর মধ্যে, এইটুকুর মধ্যে ভ্যালু হয়ে যায়। তাহলে আমাদের এই ট্যান হাইপারবোলাটা কিছুটা ফ্লেক্সিবিলিটি আমাদের বেশি দেয় সিগময়েডের তুলনায়। কিন্তু এখানে একটা বিষয় আছে, সিগময়েডে দেখো আমাদের এই ই টু দি পাওয়ার -x এর ক্যালকুলেশনটা একবার করা লাগছে, কিন্তু ট্যান হাইপারবোলাকে দুইটা করা লাগে, একটা ই টু দি পাওয়ার +x ই টু দি পাওয়ার -x, এটা করার পরে আবার বিয়োগ করো যোগ করো, ঝামেলা আছে একটু, মানে তাহলে এটার ক্যালকুলেশনটা একটু ঝামেলা, ক্যালকুলেশন কঠিন। এখন তুমি বলতে পারো না আমাদের জন্য তো কিছুই কঠিন না, আমরা ক্যালকুলেটারে একবার তুলে দিলেই হয়ে যাচ্ছে, ইভেন ট্যান হাইপারবলিক ক্যালকুলেটারে ফাংশনও আছে, ডিরেক্ট তুলে দিলেই আমাদের রেজাল্ট চলে আসে। কিন্তু এটা বলতেছি কি, যে আমাদের একটা দুইটা ক্যালকুলেশনের বদলে যদি কয়েক লক্ষ কয়েক কোটি ক্যালকুলেশন থাকে, তাহলে সামান্য একটু ঝামেলাও যদি মানে আমরা রিডিউস করতে পারি, তাহলে আমাদের সময় অনেকখানি বেঁচে যায়। তো ট্যান হাইপারবলিকে অনেক সময় লাগে, এজন্য ট্যান হাইপারবলিক আমরা মানে বড় কোনো কিছু যদি ক্যালকুলেশন থাকে সেক্ষেত্রে ইউজ করি না, যদি বড় ডেটা সেট থাকে অনেক বেশি ক্যালকুলেশন করার দরকার হয় সেখানে আমরা ইউজ করি না এই বলতে। এটা মূলত ক্যালকুলেশনের ঝামেলা, কিন্তু এটা বড় সুবিধা, মানে যদি সামগ্রিকভাবে চিন্তা করি, যদি ক্যালকুলেশনের কথাটা বাদ দিতাম তাহলে সিগময়েডের চেয়ে ট্যান হাইপারবলিকের সুবিধা বেশি, এটার অ্যাকুরেসি বেশি আসা উচিত, কিন্তু এটা ক্যালকুলেশন এত বেশি সময় লাগে যে আমরা এটা ইউজ করি। আচ্ছা, এরপরে আমরা যেটা ইউজ করে আসছি সেটা একটু দেখুন, এটা হলো রেলু, এটা আমরা নাম জানি, এটা হলো আসলে রেকটিফাইড লিনিয়ার ইউনিট, এটার শর্ট ফর্ম হলো এটা, এই জন্য ইটা ছোট হাতের এল বড় হাতের ইউ বড় হাতের, এটা আমরা ব্যবহার করে আসছি। তো এটা কি বলছিলাম, যে আমরা যদি বলি রেলু অফ এক্স, তাহলে এটার ভ্যালু হয় এক্স অথবা 0। এক্স কখন হয়, যখন এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, 0 কখন হয় যখন এক্স ইজ লেস দেন 0, এরকম কিছু। আচ্ছা, এটা
যদি তোমরা কোডে লিখতে চাও তাহলে এভাবে লিখতে পারো যে রেলু অফ এক্স ইজ ইকুয়াল টু ম্যাক্স অফ 0 থেকে এক্স। এটা তোমরা যে অনেক সময় আরডুইনোতে কোড মোড করো তখনও দেখবো যে সেন্সরের অনেক সময় ভ্যালু নেগেটিভে চলে গেলে আমরা নেগেটিভটা প্রিভেন্ট করি, কাট করে দিই 0-তে। সেটাই যেরকম 0 টু এক্স, অর্থাৎ ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ ঠিক আছে, ভ্যালু নেগেটিভ হলে 0। অর্থাৎ আমাদের ভ্যালুটা যেটাই হোক না কেন আমরা 0 অথবা ওই ভ্যালুর ভিতরে ম্যাক্সিমামটা নিব। ফর এক্সাম্পল ভ্যালু মানে এক্স এর ভ্যালু ধরো -5, তাহলে এই ম্যাক্স অফ 0 অথবা -5, তাহলে কোনটা ম্যাক্সিমাম? 0 ম্যাক্সিমাম, তাহলে এই রেলুর আউটপুটটা হবে 0। আবার এক্স এর ভ্যালু মনে করো যে 3 +3, তাহলে ম্যাক্স অফ 0,3, তাহলে কোনটা ম্যাক্সিমাম? 3 ম্যাক্সিমাম, তাহলে আউটপুটটা 3 হবে। অর্থাৎ এই কমান্ডের মাধ্যমে আমরা অটোমেটিক্যালি যদি কোনো ভ্যালু গ্রেটার দেন 0 থাকে তাহলে ওইটাই নিচ্ছি, আর যদি লেস দেন 0 থাকে তাহলে এই 0টা ব্যবহার করছি। তো এখন এটার সুবিধা অসুবিধা আমি বলছিলাম যে আসলে ক্যালকুলেশনে এটা সুবিধা হয়, মানে ক্যালকুলেশনে লেস এক্সপেন্সিভ, তাই না? লেস এক্সপেন্সিভ ক্যালকুলেশন, হ্যাঁ, মানে ক্যালকুলেশন ফাস্টার, মানে এটা বলতে চাই ফাস্টার ক্যালকুলেশন। কারণ তো বুঝতে পারছো, কোনো এক্সপোনেনশিয়াল নাই, এক্সপোনেনশিয়াল না থাকলে ক্যালকুলেশন সুবিধা, যেটা আসছে ওইটাই আমরা বসাই দিই, আর যদি বাই চান্স নেগেটিভ আসে তাহলে আমরা 0 বসাই দিই, তাই না? মানে কোনো ঝামেলা নাই, একদম ফাস্টার ক্যালকুলেশন হয়ে যায়। এবং এটার একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, দেখো স্যাচুরেশন হয় না। আমি বলছিলাম যে সিগময়েডে দেখো যে এই জায়গাগুলোতে স্যাচুরেশন হয়ে যাচ্ছে, তো ভ্যালু যদি যথেষ্ট বড় থাকে, এক্স এর ভ্যালু বা এক্স এর ভ্যালু যথেষ্ট ছোট থাকে, তাহলে এই জায়গাগুলোতে স্যাচুরেশন হয়ে যায়। মানে ভ্যালু দেখবো সবই 0.99, সবই 1-এ চলে আসে, কিন্তু আমাদের তো সব 0.99, 0.1 দরকার নেই। আমাদের একটা নোডে হয়তো আসছে 30, আর একটা নোডে আসছে হয়তো 352, আর একটা নোডে আসছে 753। তুমি এই প্রত্যেকটাতে যদি সিগময়েড করো দেখবে সবই 1-এর কাছাকাছি চলে আসছে আলটিমেটলি আউটপুট, মানে 1 না হলে 0.99 এরকম রেঞ্জে চলে আসছে, মানে খুব বেশি পার্থক্য থাকে না বড় ভ্যালুগুলো, যেটা একটা অসুবিধাই হয় মাঝে মধ্যে। মানে আমরা যদি প্রপার স্টেপ না নিই, মানে এটার এগেনস্ট আমরা স্টেপ নেবো অবশ্যই, মানে পরে একটু পরে দেখবো, হয়তো আজকে না হলে পরের দিন দেখবো। আমরা এইটাও প্রিভেন্ট করতে পারি, আমরা সিগময়েড দিয়েও প্রিভেন্ট করতে পারি, বাট বলতেছি যদি আমরা ওই প্রিভেন্টের ওই ব্যবস্থাটা না নিতাম তাহলে ভ্যালুগুলো সবই 1-এর কাছাকাছি চলে আসতো। আসলে আলটিমেটলি যাহাই লাও তাহাই কদু, আমরা আসলে ওই লেয়ারটাই আসলে আমাদের কোনো কাজে লাগছে না, বরং আমাদের ক্ষতি করে দিচ্ছে। মানে সব ইনপুট গুলো আছে, ফিচার গুলো আছে, সেগুলোকে সবই 1 বানিয়ে দিচ্ছে, তো আসলে আমাদের লাভ হলো না। এই ট্যান হাইপারবোলিকেও এরকম একটা প্রবলেম আছে। এই যে গ্রাফ এখানে আছে, যে এখানে দেখো স্যাচুরেশন হয় কয়েকটা জায়গায়, এখানে একটা জায়গা আছে, এখানে একটা জায়গা আছে, এই জায়গাগুলোতে স্যাচুরেশন হয়, কিন্তু রেলুতে এই স্যাচুরেশনটা হয় না। এই স্যাচুরেশন, আচ্ছা রেলুর গ্রাফটা আঁকি নাই, রেলুর গ্রাফটা এর আগে তোমাদেরকে আঁকছি আমি। এই যে রেলুর গ্রাফটা, যেহেতু এক্স এর ভ্যালু নেগেটিভ আসলে 0, তাহলে ওয়াই এর ভ্যালুটা সবসময় এদিকে 0-এর দিক বরাবর থাকে। আর এদিকে কি থাকে দেখো তো, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তাই না? আমাদের যখন এক্স এর ভ্যালু পজিটিভ থাকে তাহলে এটা তো ঢাল 1, তাহলে এই বরাবর এটা উঠে যায়, 1 ঢাল বিশিষ্ট এরকম একটা গ্রাফ পাই। হ্যাঁ, এটা হলো আমাদের রেলু অফ এক্স এর গ্রাফ। এখন এই জায়গাটাতে যেটা সুবিধা সেটা হলো এক্স এর ভ্যালু যদি পজিটিভ দিকে থাকে, নর্মালি যেটা থাকে বেশিরভাগ সময়, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা আমরা আউটপুটে বসাই দিচ্ছি, আমাদের অসুবিধা হয় না। কিন্তু এক্স এর ভ্যালুটা যদি নেগেটিভ দিকে থাকে -x, তখন এটার আউটপুট আমরা 0 বসাই দিচ্ছি। কাজেই আমাদের এখানে একটা প্রবলেম তাহলে কি কি দাঁড়াচ্ছে, প্রবলেমটা হলো ধরো কোনো একটা নোড এরকম আসছে, আমাদের অনেকগুলো নোড, একটা আসছে ফিচার 30, আর একটা ফিচার আসছে -753, আর একটা ফিচার আসছে -1052। তো অবভিয়াসলি ভ্যালুগুলো আলাদা, এগুলো অবশ্যই একটা মানে আলাদা করে কনসিডার করার দরকার আছে। কিন্তু যদি আমরা এখানে রেলু ইউজ করি তাহলে কি সমস্যা হবে, যে সবগুলো 0 হয়ে যাবে, তাই না? প্রত্যেকটা জিনিসে 0 হয়ে যাবে, কাজে আমাদের এই ফিচারগুলো সবই হারিয়ে যাবে। তো রেলোর এইটা একটা অসুবিধা। এখন এই অসুবিধার কারণে অনেক সময় আমাদের অ্যাকুরেসি খারাপ চলে আসে, তখন আমরা বলেছি না রেলো ইউজ না করে সিগমেন্ট ইউজ করলে বেটার হতো, তখন আবার কম্পিউটেশন অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তো এই অসুবিধাটা দূর করার দরকার, মানে এই ওয়েট গুলো তো আপডেট হচ্ছে না, মানে এই নিউরন গুলো অলমোস্ট মানে অলরেডি মরে গেছে। মানে আমাদের যদি ধরো বললাম 20,000টা নিউরন থাকে, 20,000টা নিউরনের ভিতরে যদি 3,000 নিউরনের এরকম নেগেটিভ ভ্যালু থাকে, তাহলে ওই 3,000টা নিউরন আমাদের মরে গেল। ওই 3,000টা নিউরনের আমরা ক্যালকুলেশন প্রতিনিয়ত করতে হচ্ছে, এরকম না যে মানে মরে গেলে আমাদের অসুবিধার কিছু না, মানে মরে যাইতে পারে, এটা ইস্যু না। যে নিউরন গুলো আছে সেগুলো দিয়ে আমরা ক্যালকুলেশন করে শেষ করতে পারবো, কিন্তু এই যেগুলো মরে গেছে সেগুলার ক্রমাগত ক্যালকুলেশন করতে থাকতে হচ্ছে। আমরা প্রতিনিয়ত ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে দেখছি আউটপুট আসতেছে না, বাট ওই টাইমটা আমাদের ঠিকই লাগছে, কিন্তু ওটার প্রপার আউটপুট অ্যাকুরেসিতে কন্ট্রিবিউশন সেগুলো আমরা পাচ্ছি না, এটা একটা সমস্যা।
ওকে, তো এইগুলা দূর করার জন্য পরবর্তীতে সায়েন্টিস্টরা আরো কিছু এরকম অ্যাক্টিভেশন ফাংশনের প্রস্তাব করে। তার ভিতরে একটা একটা ছিল হচ্ছে লিকি রেলু। আচ্ছা, এখানে লিকি শব্দটা বলতে আসলে কি বোঝাচ্ছে দেখো, এখানে আমরা বলতেছি এটা অনেকটা টাইট টাইট ভাব আসছে, যে জিরোর থেকে কমে গেছে তখন এটাকে আটকায় দিচ্ছি, মানে এক্স এর ভ্যালু নেগেটিভ আসছে তখনই আটকায় দিচ্ছি। এই টাইট করার কারণে ওই বললাম যে আমাদের সমস্যাটা, যে নেগেটিভ ভ্যালু গুলো আমরা কনসিডারে নিতে পারতেছি না, সব জিরো করে দিচ্ছি। তো এই জায়গাটাতে আমরা একটা লিক করতে পারি। এই লিক করাটা কিভাবে বুঝাই? লিক করাটা হলো এই যে এই পাশে যদি এক্স থাকে, এই পাশে যদি ওয়াই থাকে, তাহলে এই পাশে আমাদের যেটা ছিল সেটাই, অর্থাৎ ওয়াই সমান এক্স এর গ্রাফ যেটা এরকমই হওয়ার কথা। কিন্তু এই পাশের গ্রাফটা আমাদের এক্স্যাক্টলি জিরোতে মেলাবো না, বরং একটু মানে জিরো বাদে অন্য অন্য কিছু, এটা তো জিরো জিরো না করে এইভাবে মেলাবো। হ্যাঁ, এইভাবে মেলাবো এরকম। আচ্ছা, ঢালটা একটু ভালো করে আঁকানোর দরকার, যাতে বোঝা যায় যে আসলে কিছু একটা চেঞ্জ হচ্ছে। ওয়াই সমান এক্স এর গ্রাফটা এরকম, আর এই পাশে একটু এরকম আর কি। হ্যাঁ, তাহলে এই পাশে ওয়াই সমান এক্স, আর এই পাশের গ্রাফটা ওয়াই ইজ ইকুয়াল টু 0.01x। হ্যাঁ, অর্থাৎ এক্স এর ভ্যালু যখন পজিটিভ হবে তখন আমরা এখানে এক্স এর মান এক্স বসাই দেবো, অর্থাৎ লিকি ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স এ বসবে যখন এক্স এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, অর্থাৎ আমরা রেলুতে যেভাবে ক্যালকুলেট করছি ওরকমই বসবে, কিন্তু যখন এক্স এর ভ্যালুটা নেগেটিভ তখন আমরা ভ্যালু বসাবো 0.01x, যখন হবে এক্স এর ভ্যালুটা লেস দেন জিরো। লিকি রেলু হলো আমরা এই জায়গাটায় এই ঘটনাটা ঘটাবো, জাস্ট এক্স্যাক্টলি জিরো না বসায় আমরা বলবো এরকম একটা ভ্যালু আছে। তাহলে মনে করো আমাদের এখানে তিনটা নোড আছে, ধরো এখানে একটা নোড হিডেন লেয়ার, এখানে একটা নোট, এখানে একটা নোট, এখানে একটা নোট। এই নোটে আমরা ভ্যালু ধরো আসলো 73, এটাতে আসলো -52, এখানে আসলো মাইনাস হয়তো বা 730, এরকম ভ্যালু আসলো। হ্যাঁ, ক্যালকুলেটর ক্যালকুলেটর লাগবে না, গুণ করলে হচ্ছে। তো এখন এখানে যদি আমরা রেলু ব্যবহার করতাম, রেলু ব্যবহার করলে কি আসতো 73 তো এই দুইটা নোটকে আমরা মেরে ফেলতাম। কিন্তু এখন যদি আমরা বলি যে না আমি হচ্ছে রেলু ব্যবহার করবো না, আমি লিকি রেলু ব্যবহার করবো, তাহলে লিকি রেলু ব্যবহার করলে এটা কিন্তু জিরো হচ্ছে না, আমরা এটাকে কি করছি 0.01 দিয়ে গুণ করতেছি, তাই না? তাহলে দুই ঘর দশমিক শিফট হয়ে যাবে, তাহলে এটাকে -0.52 আর এটা হয়ে যাবে -7.3। তাহলে রেলু ব্যবহার করলে আমাদের যেটা প্রবলেম হতো যে সবগুলো জিরো চলে আসতো, লিকি রেলুতে আমাদের এই সুবিধাটা করে দিচ্ছে যে আমরা এখানে মানে নেগেটিভ গুলোকে একদম ইগনোর করতেছি না, নেগেটিভ গুলোকে ছোট বানায় ফেলতেছি, অনেক ছোট। কত ছোট? এই যে আগে যেটা ছিল তার তুলনায় অনেকখানি ছোট বানায় ফেলতেছি, তো এদের ইম্পর্টেন্সটা কমাই দিচ্ছি, কিন্তু ইম্পর্টেন্স আছে। যদি দেখি যে না এটা মানে আমাদের কোনো কাজে লাগছে তাহলে লাগলো, যদি কাজে না লাগে অসুবিধা নেই, বাট অ্যাটলিস্ট একদম ফেলে দিচ্ছি। এটা হলো আমাদের লিখে দিল। হ্যাঁ, আচ্ছা, মানে কারোর কি কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে কিন্তু জানাই। বুঝছি স্যার। বুঝছো তাই না? আচ্ছা, ঠিক আছে, বুঝলে ভালো। কিন্তু যখনই দেখবা কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি না, আমাকে ইনস্ট্যান্টলি জানালে আমি দরকার হলে মানে প্রয়োজন বোধে পুরোটা রিপিট করবো, সমস্যা নেই। এবং যদি তোমরা বলো অফলাইন ক্লাসে পুরোটা রিপিট করতে হবে তাহলেও করবো, এটা অসুবিধা নেই। হ্যাঁ, তোমরা যতক্ষণ বুঝবে না বুঝাতে থাকবে। যাই হোক, নেক্সটে আচ্ছা, লিকি রেলুতে তাহলে এই জায়গাটাতে আমরা এই যে নেগেটিভ সাইড স্লোপটা ফিক্স করে দিই, তাই না? এই স্লোপের ভ্যালুটা 0.01, এটা আমরা একদমই ফিক্সই করে দিই, বলি যে না আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ এটা হয় কি মানে রেলুর পরপরই কেউ একজন প্রপোজ করে এবং সে এটা প্রপোজ করে ভালো রেজাল্ট পাইছে, সেটা নিয়ে পেপার পাবলিশ করে ফেলছে। তো সে যেটা পেপার পাবলিশ করে ফেলছে আমরা তো ওই নাম দিয়ে চেঞ্জ করতে পারতেছি না। আমরা যদি বলি আমি লিকি রেলু ব্যবহার করবো, আমাদের এই স্লোপটা এটা ফিক্স, কারণ সেই লোক ওই পেপারে তার এইভাবে প্রপোজ করছে যে ভাই আমি 0.01 দিয়ে ভালো রেজাল্ট পাইছি, তোমরাও 0.01 ব্যবহার করবে। যেমন ধরো আমরা বলি ওই ইসের একক, চুম্বক ক্ষেত্রের একক হলো টেসলা, তো ওটার একক টেসলা, টেসলাই, তুমি চুম্বক ক্ষেত্রের একক অন্য কিছু বলতে পারবে না, নাম দিয়ে ওটা ফিক্স। সেরকম আমাদের লিকি রেলু হলে এখানকার এই নামটা এরকম ফিক্সড, মানে এই ভ্যালুটার নামটা ফিক্সড। এখন পরবর্তীতে এই পেপার পাবলিশ হওয়ার পরে সায়েন্টিস্টরা বললো আচ্ছা ঠিক আছে, আমরা রেলুতে যেটা করতাম এখানে তো জিরো বসাই দিতাম, জিরোর বদলে লিখি রেলুতে আমরা ভালো রেজাল্ট পেলাম কিছু কিছু, মানে এরকম না যে সব জায়গাতে ভালো রেজাল্ট পাওয়া যাবে, মানে এটা সবসময় বলে আসছি যে আমরা কোনো কিছু একটা চেঞ্জ করলে এটা ভালো রেজাল্ট বলতেছি, কিন্তু কিছু স্পেসিফিক কেসে, মানে সবকিছুতে সবসময় ভালো রেজাল্ট আসে এরকম না, তাহলে তো আগের ইউজে থাকতো না। মানুষ কিন্তু এখনো রেলুই ব্যবহার করে, লিকি রেলু না। বেশিরভাগ জায়গাতে এখনো রেলুই ব্যবহার করে, কারণ বেশিরভাগ জায়গাতে লিকি রেলু হচ্ছে রেলুর পারফরমেন্স ভালো থাকে, কিন্তু লিকি রেলু কিছু স্পেসিফিক জায়গাতে আমাদের পারফরমেন্স ভালো দিছে। তখন সায়েন্টিস্টরা বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নাম অন্যটা দিই। আমরা তাহলে এই জিনিসটাকে বলি তাহলে একটা প্যারামিটার। এই প্যারামিটার নাম দিয়ে আমরা নতুন আর একটা কাজ করি, এটা নতুন আর একটা আমরা লস ফাংশনের নাম দিই।
সেটার নাম হলো পি রেলু। হ্যাঁ, এটার নাম হলো প্যারামেট্রিক রেলু। এটা আমরা মানে 3.1 ব্যবহার করছিলাম, একটা ডিএসপি প্রজেক্ট ছিল আমাদের, অডিও সেপারেশন। ওইটাতে আমরা পি রেলু দিয়ে আসলে আমাদের কাজ হচ্ছিল, মানে ওইটাতে আমরা প্রথমে রেলু দিছিলাম, রেলু দিয়ে কাজ হয় নাই। তারপরে লিকি রেলু দিচ্ছি, লিকি রেলুতে মানে সেরকম ভালো কাজ হয় না, কিন্তু পি রেলু দিলে মোটামুটি অ্যাটলিস্ট মানে অ্যাকুরেসি খুব হাই না হলেও মানে কাজ কাজ করার মতন আর কি, মানে তুমি প্রজেক্ট হিসেবে প্রেজেন্ট করতে পারবে এরকম আর কি একটা পারফরমেন্স দিচ্ছিল পি রেলুতে। তো আবার পরবর্তীতে একটা প্রজেক্ট করছিলাম, ওই প্রজেক্ট আবার পি রেলু ভালো দেয়নি, ওইটাতে একটাতে মানে লিকি রেলু ভালো পারফরমেন্স দিচ্ছিল আর কি। তো এগুলা ডিপেন্ড করে মানে তুমি কোন কাজে ব্যবহার করতেছো, কি কাজে। তো আমাদের অডিওতে পিরেলো ভালো দিলেও দেখা যায় অন্য অন্য অডিওর কাজগুলোতে পিরেলো ভালো পারফরমেন্স দেয় না। তো ডিপেন্ড করে তোমার স্পেসিফিক ডেটা সেটের স্ট্রাকচার কিরকম কি থাকে। দেখো আচ্ছা পিরেলোটা বলি, তাহলে পিরেলোতে আমরা 0.01 যে ভ্যালুটা, এটাতে ফিক্স করে দিই না, আমরা বলি যে না এটা হলো আলফা। তাহলে তুমি ইউজার যেটা আছে, ইউজার তার নিজের মতো করে প্যারামিটার ভ্যালু সেট করতে পারতেছে। হ্যাঁ, তাহলে পিরেলুর ভ্যালুটা কিরকম হবে, তাহলে আমি যদি বলি পিরেলু অফ এক্স, তাহলে এটার ভ্যালু হবে এক্স। কখন হবে, যখন এক্স এর ভ্যালুটা হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0, কিন্তু এটার ভ্যালু হবে আলফা এক্স। কখন আলফা এক্স হবে, যখন এক্স এর ভ্যালু লেস দেন 0। লিখি রেলুতে কি করছিল, এই আলফার ভ্যালুটা 0.01 দিলে এটাকে আমরা বলতেছি লিকি রেলু, আর আলফার ভ্যালুটা যদি 0 বসাই এটাকে আমরা বলতেছি রেলু। ঠিক আছে, কিন্তু এখন আমরা এই দুইটা ভ্যালুর বদলে অন্য যে কোনো ভ্যালু বসাতে পারি, ওই ভ্যালুটা বসাই আমরা চেক করতে পারি নিজের মতন করে, যে কোনটার জন্য ভালো রেজাল্ট আসে, কোনটার জন্য ভালো রেজাল্ট আসে। এটা টিউন করে করে বিভিন্ন ভাবে তুমি বসাতে পারো, চেক করতে পারো। তুমি পুরো একটা রান হয়তো বা 10 ঘন্টা সময় লাগে, তুমি হচ্ছে আলাদা আলাদা 5টা অ্যাকাউন্টে এরকম আলফার 5টা মান দিয়ে রান দিয়ে রাখলে, এরকম করে প্রতিদিন 5টা 10টা করে রান দিবা, দিতে দিতে দেখবা যে কোনো একটা পার্টিকুলার ভ্যালুর জন্য হয়তো বা অ্যাকুরেসি সামান্য ইনক্রিজ করতে পারে, নাও করতে পারে। যাই হোক, তো এটার গ্রাফ কিরকম হবে তাহলে, এটার গ্রাফ হবে এই পাশে তো এক্স, ওয়াই সমান এক্স, আর এই পাশেরটা ওয়াই সমান এক্স না কিছু একটা আলফা। কারণ ঢাল কত হবে আমরা জানি না, এটা কম হতে পারে বেশি হতে পারে, বাট নর্মালি বেশি নেয় না, নর্মালি মানুষ কমই নেয়, বেশি নিলে ভালো হয় না পারফরমেন্স। এটা এখানে ওয়াই ইজ ইকুয়াল টু আলফা এক্স। এখন আলফার ভ্যালুটা দশমিকে কিছু একটা থাকে, 0.1 হোক, 0.2 হোক, 0.3 হোক, যেটা লিখি রেলুতে শুধুমাত্র 0.01। এটা এই জায়গাটাতে যে কোনো ভ্যালু তুমি নিতে পারো দশমিকের মধ্যে। ওকে, তাহলে পি রেলু গেল। এরপরে আমাদের আরেকটা আছে, ই রেলু বলে এটা, এই সরি ই ইলু, ইলু এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল লিনিয়ার ইউনিট, এক্সপোনেনশিয়াল লিনিয়ার ইউনিট। হ্যাঁ, এরকম একটা। আচ্ছা, এখন এটার কাজ কি, এটাও আগের মতো, যে আমাদের ই এলু অফ এক্স যদি আমি বলি, তাহলে হবে এটা এক্স, অথবা এটা হবে আলফা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। অর্থাৎ এই পাশে আমরা আগের মতোই, মানে এক্স এর ভ্যালু যদি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়, তাহলে তো এরকমই বসাই দেবো, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমরা দেখি এক্স এর ভ্যালু লেস দেন 0, তখন রেলুতে আমরা কি করতাম, রেলুতে আমরা 0 বসাতাম। লিখি রেলুতে আমরা বলতাম 0.01 এক্স বসাতাম, পি রেলুতে বলতাম আমরা আলফা এক্স বসাবো। কিন্তু ইএলও যেটা এক্সপোনেনশিয়াল লিনিয়ার ইউনিট, এটাতে আমরা আলফা, আলফার ভ্যালুটা কিন্তু আমাদের হাতে, এটা একটা প্যারামিটার। এই প্যারামিটারের ভ্যালু আমরা নিজেদের মতন করে সেট করি, এটা ভ্যালু 0.1 দিতে পারো, 0.01 দিতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেটা ভালো লাগে। মানে অবশ্যই ভালো লাগে বলতে আসলে এরকম না যে তোমার যে মান পছন্দ সেটাই দিয়ে দিলে, যেটার জন্য তোমার অ্যাকুরেসি ভালো আসে আর কি। তুমি প্রত্যেকটা মানের জন্য ট্রাই করতে থাকবা, 0.1, 0.2, 0.01, 0.001, যখন যেটা মনে চায় এরকম দিতে থাকবা, দিতে দিতে যেটার জন্য অ্যাকুরেসি ভালো আসছে আলফার ভ্যালু সেটা। কতর জন্য ভালো আসবে তার কোনো ফিক্সড কিছু না, কখনো কখনো কমের জন্য ভালো আসে, কখনো কখনো কোনো কোনো ডেটা সেটে বেশির জন্য ভালো আসে। এটা এক্সপেরিমেন্টাল একটা প্যারামিটার, এটা এক্সপেরিমেন্ট করে যেটার জন্য আসে সেটাই। ওকে, তো এটা গ্রাফ কিরকম হবে, তাহলে তো এই এক্স এর দিকে, অর্থাৎ এক্স এর দিকে পজিটিভ যেটা, পজিটিভের পার্টটাতে তো কোনো সমস্যা নেই, পজিটিভের পার্টটা আগের মতোই বললাম এইটা, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর মতোই। কিন্তু এই নেগেটিভের পার্টটা এখন আলফার একটা ভ্যালু ধরে নিলাম, ধরে নিই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। গ্রাফটা কিরকম, একটা যে এরকম টাইপের, এরকম টাইপের, এরকম টাইপের। হ্যাঁ, এটার হয় হয় আলফা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান,
এটার গ্রাফ এটা এখন এটা নিচেও নামতে পারে, উপরেও যেতে পারে, ডিপেন্ড করে আলফার ভ্যালুটা আমরা কত দিচ্ছি সেটার উপরে। ওকে, তো ঠিক আছে, আমাদের এইগুলা তাহলে অ্যাক্টিভেশন ফাংশন গুলা গেল। হ্যাঁ, আচ্ছা, তো অ্যাক্টিভেশন ফাংশন এগুলা পড়লেই হবে, আরো অ্যাক্টিভেশন ফাংশন আছে, সেগুলো আমরা হয়তো বা পড়বো না। এগুলা পড়লে আমাদের আপাতত কাজে চলে যাবে। হ্যাঁ, তো অ্যাক্টিভেশন ফাংশন নিয়ে কার কোনো প্রশ্ন আছে, মানে যেগুলা বললাম এগুলার মধ্যে দিয়ে? না স্যার। প্রশ্ন কারণ নেই, আচ্ছা, ভালো কথা তাহলে। প্রশ্ন থাকলে কিন্তু জানাই যাবে। আচ্ছা, এইবার আমরা একটু নর্মালাইজেশনটা শুধু এতদিন ধরে তো বললামই করতে হবে, কিন্তু শিখলাম তো না নর্মালাইজেশন কিভাবে করে। এখন নর্মালাইজেশন শিখতে বলতে আমি বলছিলাম যে আপাতত যেটা আমরা করি যে বড় সংখ্যা দিয়ে ভাগ করে দিলেই হবে, কিন্তু এই বড় সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়ার কাজটা সবসময় ভালো কাজ করে না। আমাদের একটা স্পেসিফিক টার্ম আছে, এটা তোমাদের ক্লাসে বলছিলাম যে আমরা পরে শিখবো কিভাবে করে, ওইটাকে বলে ব্যাচ নর্মালাইজেশন। ব্যাচ নর্মালাইজেশন, এখন এই ব্যাচ নর্মালাইজেশনটা কি কিভাবে করে সেটা একটু দেখি। হ্যাঁ, তোমরা খেয়াল করবে অনেক সময় আমরা নিউরাল নেটওয়ার্কের ক্যালকুলেশন গুলা করার সময়, ম্যাথ গুলা করার সময় নিউরনের ভ্যালু গুলা অনেক বড় বড় চলে আসে শুরুতে যদি নর্মালাইজেশনটা করে না নিই, মানে ডেটা সেটটা সবসময় আমাদের নর্মালাইজেশন করে নিতে হবে এরকমটা নেসেসারি না। তোমাদের আমি বলছি ইমেজের ক্যালকুলেশন গুলো করার সময় যে আমরা শুরুতে নর্মালাইজেশনটা করে নিলে তো ভালো, বাট করে না নিলে পরবর্তীতেও আমরা করে নিতে পারি, আমাদের এরকম অপশন আমাদের হাতে আছে। তো আমরা নর্মালাইজেশনটা সব জায়গাতেই লাগে, মানে মোটামুটি প্রতি 1-2 লেয়ার পর পরই আমাদের নর্মালাইজেশনটা এমনিতেই লাগে। তো এখন এই ব্যাচ নর্মালাইজেশনটা আমরা করি কিভাবে? তো ব্যাচ নর্মালাইজেশনের জন্য আমাদের ধরো এক্স হ্যাট যেটা, এইটা আমরা বলি যে এক্স মাইনাস এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে মানে কি বলে এটা, ভ্যারিয়েন্স, ডিভাইডেড বাই ভ্যারিয়েন্স। আচ্ছা, এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স এটা মানে আসলে মিন বোঝায়। মিন, তো মিনকে তোমরা মিউ দিয়ে লেখো, কেউ যদি এভাবে লেখো তাতেও সমস্যা নেই, মানে এক্স হ্যাট বা এক্স টিল্ডা যেটাই বলো, এক্স মাইনাস মিউ বাই সিগমা স্কোয়ার। আচ্ছা, সিগমা স্কোয়ার না, আমরা সিগমা দিই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা সিগমা স্কোয়ার না সিগমা দিই, এটা ভুল লিখছিলাম, সিগমা। সিগমা কি, আচ্ছা মিউ হলো মিন, হ্যাঁ, আর সিগমা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তো এখন এই জিনিসটা তোমরা স্ট্যাটিস্টিক্সে পড়ছো, মানে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স করছে আমরা অলরেডি পড়ে আসছো আশা করা যায়। যদি না পড়ো অ্যাটলিস্ট এই মিন কিভাবে বের করে, মিন মানে এভারেজ গড়, হ্যাঁ, বা ভ্যারিয়েন্স কিভাবে বের করে বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিভাবে বের করে, এগুলো সম্পর্কে আশা করা যায় আইডিয়া আছে, না থাকলে আমি শিখাই দিচ্ছি, এটা সমস্যা না। আচ্ছা, এখন মনে করো তোমার ডেটা দেওয়া আছে কিছু একটা, ডেটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে থাকলাম, আমরা ইনপুট লেয়ারে কিছু একটা নিলাম, নেওয়ার পরে হয়তো বা একটা হিডেন লেয়ার দিয়েও ফেললাম। হ্যাঁ, একটা হিডেন লেয়ার দেওয়ার পরে আমাদের হয়তো বা 3টা এরকম ডাটা, বা 3টা এখানে বলতেছি, কিন্তু আসে তো ওরকম হাজারে হাজারে লাখে লাখে, বলতেছি 3টা। আমরা অ্যাক্টিভেশনটা একটু পরে করি, মানে প্রথমে ব্যাচ নর্মালাইজেশন করে তারপরে নর্মালি অ্যাক্টিভেশনটা করি। আমরা ক্লাসে কিন্তু অ্যাক্টিভেশনটা ইনস্ট্যান্টলি করে ফেলছিলাম, বলছিলাম যে নর্মালাইজেশনটা নিয়ে আমরা আপাতত মাথা নষ্ট না করি, পুরোটা জিনিস একটা শিখে নিই, তারপরে ভিতরে আস্তে আস্তে একটা দুইটা করে ইঞ্জিনিয়ারিং করবো। তো এখন আমাদের সেই একটা দুইটা করে ইঞ্জিনিয়ারিং শুরু করা দরকার। তো আমরা যেটা করি যে এই ভ্যালুটা প্রথমে যেটা হয় সেটা আগে বসাই, মানে ভেতরে তো বসাই না, মানে সাইডে একটু বসাই দাও। বললাম এখানে ভ্যালু আসছে 73, এখানে ভ্যালু আসছে 19, এখানে ভ্যালু আসছে 23, এরকম কিছু ভ্যালু আসছে 3টা নিউটনে। আমরা যদি রেলু ব্যবহার করতাম, আমি বলছিলাম যে তোমরা হচ্ছে পজিটিভ থাকলে বসাই দিও, নেগেটিভ থাকলে 0 বসালে চলবে। আর যদি কেউ সিগময়েড ব্যবহার করতে চাও তাহলে সূত্র আছে, 1/1+1/1+e⁻⁻x, এই সূত্রতে বসাই দিলে আমাদের যেটা আসবে ওইটা বসাই দিলেই হবে। কিন্তু এই সিগময়েড ব্যবহার করে যে প্রবলেম, দেখো সবগুলোর ভ্যালু যেহেতু যথেষ্ট বড়, সবগুলো দেখবা 0.99 বা এরকম কিছু তো চলে আসছে, কাজে এই ভ্যালুগুলোকে আমাদের আসলে নর্মালাইজেশনটা না করলে এখানে সিগময়েড ব্যবহার করা আসলে মানে কোনো যৌক্তিক কোনো কিছুর মধ্যে পড়ে না। ইভেন এখানে রেলও ব্যবহার করেও যদি এই ভ্যালুগুলোকে আমরা পরপর নিয়ে যেতে থাকি তাহলেও আসলে সমস্যা, কারণ পরবর্তীতে কোনো না কোনো সময় তো সিগময়েড বা সফটম্যাক্স আমাদের ইউজ করাই লাগবে, পরবর্তীতে দেখা যাবে যে আসলে ভ্যালুগুলা অত আমাদের ভালো আসছে না, মানে অ্যাকুরেসি খারাপ টারাপ আসছে।
তাহলে ব্যাচ নরমালাইজেশনটা বের করার জন্য আমাদের কি করা লাগবে, আমাদের মিন আর ভ্যারিয়েন্স দুইটা বের করা লাগবে। মানে ভ্যারিয়েন্স মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন তো আসলে ভ্যারিয়েন্সের রুট, তাই না? মানে ভ্যারিয়েন্স তো সিগমা আর সরি ভ্যারিয়েন্স তো সিগমা স্কয়ার, আমি একটু লিখে দিই এখানে যদি মনে না থাকে কারণ। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা আর এটার স্কয়ার করলে আমরা পেতাম ভ্যারিয়েন্স, এরকম কিছু একটা। এটা অনেক টার্মিনোলজি ছিল, এখন তোমরা এইভাবে পড়ছো কিনা, এই যে মিন যেটা এটা আমরা আসলে এই এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স লিখতাম, আর এই সিগমা স্কয়ার যেটা এটাকে বলতাম এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স এর হোল স্কয়ার। এইভাবে, যাই হোক এটা না বললে সমস্যা নাই, হ্যাঁ এইভাবে করা লাগবে এরকমও না। আমি এটার সাথে ট্রিপলি রিলেটেড, তার জন্য আমি একটু মনে পাই দিলাম যে এইভাবে আমরা ট্রিপলির ক্যালকুলেশন গুলো করতাম ডিএসপি কোর্স গুলাতে, হ্যাঁ সিগন্যাল প্রসেসিং যতগুলো করছিল সবগুলো করছে আমরা, এগুলো লাগতো। তো যাই হোক, না পড়লে অসুবিধা নেই, এগুলো আমাদের অত লাগবে না, আমরা নর্মালি স্ট্যাটিস্টিক্সে যেভাবে বের করতাম সেভাবে বের করলেই চলবে। এখন এই ভ্যালুগুলো এখানে তিনটা দিয়ে আমরা দেখাই, ভ্যালু তো অনেক বেশি থাকবে। তো প্রথমে মিন কিভাবে বের করি, এক্সপেকটেশন ভ্যালু মানে এটা যদি এক্স হতো, সবগুলো ধরো এক্স, তাহলে এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স এর আমাদের মিউ, এটা মানে সবগুলো যোগ করে ভাগ, তাই না? এটা আমি সূত্র দিয়ে লিখেছি, সূত্র দিয়ে লিখলে এটাকে 1/m/n কিছু একটা লিখলাম, লেখার পরে সামেশন অফ আই বা কিছু একটা, মানে এখানে এন্ট্রি যদি এক্স দিয়ে প্রকাশ করি তাহলে আমি এক্স আই দিলাম, এখানে আই এর ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত, এরকম লিখে এটা তো সূত্র লিখলাম। হ্যাঁ, কিন্তু মিন আমরা কিভাবে বের করি, সবগুলো যোগ করে ওই যতগুলো যোগ করলাম তত দিয়ে ভাগ, তাই না? ওইটাই এখানে আমি সামেশন দিয়ে লিখলাম। তোমরা যদি কনফিউশন থাকে একটু জানাই যে কি হলো না হলো। এটা ইজি জিনিস, সবগুলো যোগ করবো, যে সবগুলো যোগ করবো, যোগ করাটা এটা প্রতীক হিসাবে, মানে এক্স আই বলতে আয়ের ভ্যালু 0, সরি আয়ের ভ্যালু 1 2 3 4, অর্থাৎ কত নাম্বার, এই যে 1 নাম্বার মানে আয়ের ভ্যালু 1, 2 নাম্বার আয়ের ভ্যালু 2, 3 নাম্বার আয়ের ভ্যালু 3। তাহলে সবগুলো এখানে সামেশন দিয়ে আমরা যোগ করা, হ্যাঁ যোগ করাকে এই সংক্ষেপে সামেশন দিয়ে প্রকাশ করা হয়। তো যোগ করার পরে এটাকে এন দিয়ে ভাগ করবো, যেহেতু তিনটে আছে তাই 3 দিয়ে ভাগ করবো, এটা তো মিল। তাহলে করি আমরা এটা, এক্ষেত্রে মিউ কত আসে 73 প্লাস 1923 ডিভাইডেড বাই 3, এইটাই তো মিল। আচ্ছা ক্যালকুলেটর 73 19 আর 23 নিচে আসছে 3, আমার ক্যালকুলেশন করে 38.33 আসছে। তোমরা যদি কেউ ক্যালকুলেশন করো, যদি ভুল টুল হয় একটু বলো। এটা আসছে মেইন। এখন আরেকটা আমরা বের করি, সেটা হলো ভ্যারিয়েন্স, তাই ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার। তাহলে সিগমা স্কয়ার বের করা, আচ্ছা এই সূত্র দিয়ে না করি, নরমালি করি। আচ্ছা তাহলে ভ্যারিয়েন্স বের করার সহজ উপায় কি, যে 1/n করি, তারপরে সামেশন অফ এক্স আই মাইনাস এই যে মিউ যেটা বের হলো মিউ, সেটা স্কয়ার করে দিই। হ্যাঁ, এখানে y এর ভ্যালু আমরা 1 থেকে n পর্যন্ত, ছোট আকারে লিখছি, তাহলে ছোট আকারে n পর্যন্ত আমি করি, অর্থাৎ প্রত্যেকটা থেকে তাদের মিনটা বিয়োগ করা হয়, বিয়োগ করে যেটা হয় সেটা স্কয়ার করা হয়, স্কয়ার করে আমরা সবগুলো যোগ করি, যোগ করার পরে n দিয়ে ভাগ করি। তাহলে এখানকার সিগমা স্কয়ার ভ্যালু তাহলে কত হবে দেখুন, সিগমা স্কয়ার ভ্যালু হবে এখানে x এর ভ্যালু গুলো 73, তাই তো? তাহলে এই 73 মাইনাস এই মিন বের হয়েছে 38.33, এটার স্কয়ার প্লাস এরপরে কত আসছে 19, 19 মাইনাস 33.33 স্কয়ার প্লাস এরপরে আসছে 23 মাইনাস মিনের ভ্যালু আসছে 38.33 স্কয়ার, আর সবাইকে আমরা n মানে এখানে তিনটা ভ্যালু আছে তাই 3 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? তাহলে দেখি সিগমা স্কয়ার ভ্যালু কত আসছে, 73 minus 38.33 square plus 19 minus 38.33 square plus 23 minus 38.33 square, আর নিচে যাবে 3। ওকে, তো এটার আমার সিগমা স্কয়ারের ভ্যালু আসছে 603.56, এরকম রেজাল্ট আসছে। হ্যাঁ, তাহলে আমাদের এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো এই ভ্যারিয়েন্সের রুট করলে পাই। হ্যাঁ, তাহলে সিগমার ভ্যালুটা কত দেখি, সিগমার ভ্যালু এটাকে রুট করলে আসবে, তাহলে রুট ওভার অ্যান্সার 24.57, এরকম একটা রেজাল্ট আসছে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার একটু মিনার ভ্যারিয়েন্সের ভ্যালুটা লিখে রাখি সাইডে। তাহলে মিনের ভ্যালু আসছে 38.33, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান আসছে 24.57। আমি একটু সাইডে লিখি, এটা হলো মিন আর এটা হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। অনেকে এটাকে এসডি লেখে, এসডি লিখতে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বুঝি, শর্টে লিখে ডিভিয়েশন। ওকে, তো এখন আমাদের ভ্যালুগুলো কি কি ছিল, 73 19 23। হ্যাঁ, তাহলে একটু এখানেও লিখে রাখি, এটা 73 19 23, মানে আমার লিখে রাখছি কারণ বারবার উপরে উঠতে হয় স্ক্রল করে করে, ওই জন্য এখানে লিখে রাখতেছি, মানে বারবার উপরে দেখাটা ঝামেলা ওই জন্য।
73 এর করেসপন্ডিং ব্যাচ নরমালাইজেশন আফটার ব্যাচ নরমালাইজেশন এটা কি হয়ে যাবে 73 মাইনাস, মানে সূত্রটা লিখি, সূত্রটা হলো যে সূত্রটা সাইডে লিখি, এক্স ড্যাশ মানে এক্স হ্যাট আর কি, এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, ঠিক আছে। আপাতত সিগমা, কিন্তু এখানে আমরা আবার একটু মানে কাবজাব করি এই জায়গাটাতে, আমরা একটু আরো কিছু ইঞ্জিনিয়ারিং করি, সেটা একটু পরে বলছি, আগে ক্যালকুলেশনটা করে নিই, নাহলে ক্যালকুলেশন আবার কমপ্লেক্সিটি চলে আসে। আচ্ছা, তাহলে 73 হয়ে যাবে কত, 73 মাইনাস 38.33 ডিভাইডেড বাই 24.57, এটা কিন্তু এখন অ্যাক্টিভেশনে যায় নাই, অ্যাক্টিভেশনে যাওয়ার আগে এটা 73 minus 38.33 divided by 24.57, এটা আসছে 1.41, ঠিক আছে। তাহলে 19 কি হয়ে যাবে দেখি, 19 minus 38.33 divided by 24.57, তাহলে আমরা জাস্ট এডিট করে দেবো ক্যালকুলেটরে যেটা লেখা আছে ওইটাই, 73 এর বদলে 19 করে দিই, তাহলে এটার ভ্যালু আসছে মাইনাস 0.787, আর এই 23 এটা হয়ে যাবে কত, 23 মাইনাস 38.33 ডিভাইডেড বাই 24.57, তাহলে আবার আমি ক্যালকুলেটারে 19 এর জায়গায় 23 দিয়ে দিই, তাহলে এটা আসবে মাইনাস 0.624, এরকম রেজাল্ট আসবে, ঠিক আছে। তাহলে আগে আমরা এই ভ্যালুগুলো নিতাম, কোনগুলো নিতাম, এই যে এই 73 19 23 যেগুলো নোডের ভ্যালু থাকতো সেগুলো নিতাম, নেওয়ার পরে ওইগুলোর উপরে রেলু অ্যাপ্লাই করতাম বা ওইগুলোর উপরে সিগময়েড অ্যাপ্লাই করতাম, কিন্তু এখন থেকে আমরা ওইগুলোর উপরে সিগময়েড বা ওইগুলোর উপরে রেলু অ্যাপ্লাই করব না, না করে যদি ব্যাচ নরমালাইজেশন করা লাগে আর কি, নরমালি আমরা ব্যাচ নরমালাইজেশন প্রত্যেকটা নোডের পরে বা অ্যাটলিস্ট 2টা নোডের পরে করি প্রত্যেকটা, তো ব্যাচ নরমালাইজেশন করার পরে ওই যে ভ্যালুগুলো আমরা পাইলাম এই ভ্যালুগুলাকে আমরা এরপরে রেলু হোক সিগময়েড হোক অন্যান্য অ্যাক্টিভিটি ট্যান হাইপারবোলিক পি রেলু লিকি রেলু, তোমরা যেটা যখন ব্যবহার করতে চাও ওইটা সেটা ব্যবহার করতে পারো, অসুবিধা নেই। এখন যদি রেলু ব্যবহার করো তাহলে যে নিচে দুইটা জিরো হয়ে যাবে, জাস্ট এইটুকু, উপরেরটা শুধু থাকবে, এবং আমরা যদি আরো কিছু নোট থাকে তাহলে ওই নোটগুলা থেকে আমরা পরবর্তী নোটে হয়তো বা কিছু ভ্যালু পাবো, বাট এই নিউরন দুটা ডেড হয়ে যাবে, আর সেক্ষেত্রে লিকি রেলু বা পি রেলু ব্যবহার করা যায়। তো নর্মালি যেটা হয়তো 50,000 60,000 যদি নিউরন থাকে, ওই 2 4 5টা যদি ডেড হয়ে যায় তাহলে মানে এমন কোনো অসুবিধা হয় না, ঠিক আছে। আচ্ছা, তো এইটা করতে পারবো তো, তাই না, মানে এটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে? না স্যার। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে একটা ছোটখাটো আমরা ম্যাথ করে ফেলি, তাই না? আচ্ছা, এখন তাহলে দেখো ফিচারের ভ্যালু বড় বড় হলে সমস্যা নেই, আগে আমাদের ফিচারের ভ্যালু বড় হলে খুব টেনশন থাকতো, ভাই কি রে ভাই সবই তো 1 চলে আসে বা মানে বড় বড় ভ্যালু চলে আসে, আমরা ক্লাসগুলো ডিফাইন করতে পারতেছি না। কিন্তু এখন যদি ব্যাচ নরমালাইজেশন একটা টেকনিক আমাদের হাতে আছে, আমরা এই ব্যাচ নরমালাইজেশন ব্যবহার করে সবগুলাকে একটা ছোট রেঞ্জের ভিতরে নিয়ে চলে আসতে পারবো। দেখো সবগুলাই কত বড় বড় ভ্যালু ছিল সেগুলো একটা ছোট রেঞ্জের মধ্যে চলে আসছে, এরকম করে প্রত্যেকটা লেয়ারে ব্যাচ নরমালাইজেশন হতে থাকলে সবই ছোট ছোট ভ্যালু চলে আসবে আমাদের জন্য, সিগমাট ইউজ করলেও তখন অসুবিধা হবে না। ঠিক আছে, এখন ধরো আমাদের এরকম করে ফিচার দেওয়া আছে, আচ্ছা কম করে করি, দুইটা ধরো ফিচার দেওয়া আছে, একটা আছে ধরো 0. এখন বড় ভ্যালু দিলে সমস্যা নেই যেহেতু আমি বড় ভ্যালু নিচ্ছি, একটা 20 আর একটা হয়তো বা 50, দুইটা ফিচার, একটা হয়তো বা এজ আর একটা ওয়েট এরকম হতে পারে, ভেতরে হয়তো বা হিডেন লেয়ার আছে 3টা, ইনপুট লেয়ার একটা, হ্যাঁ এটা ইনপুট লেয়ার কিন্তু নোড আছে 2টা, এটা ইনপুট লেয়ার, এটা হিডেন লেয়ার। আচ্ছা, হিডেন লেয়ার, এখান থেকে ভ্যালু গুলো নিয়ে গেলাম, আবারও একই রকম, মানে আপাতত ক্যালকুলেশন গুলো এরকম, পরবর্তীতে তোমাদের ক্যালকুলেশন গুলো একটু আলাদা হবে, পরে আমরা ড্রপ আউট অ্যাড করবো হয়তো বা পরের দিন। এখন বললাম যে এখানে আমরা ব্যাচ নরমালাইজেশন অ্যাপ্লাই করব, হ্যাঁ ব্যাচ নরমালাইজেশন অ্যাপ্লাই করব, কিন্তু এখানে বলছি যে আমি এখানে কোনো ইউজ করবো না, মানে কি বলে এটার নাম, অ্যাক্টিভেশন ইউজ করবো না, অ্যাক্টিভেশন ইউজ করবো এখানে, অর্থাৎ এই জিনিসগুলাই এখানে আসবে, এখানে এসে এই জায়গাতে এসে অ্যাক্টিভেশন ইউজ করবো, এবং এই অ্যাক্টিভেশনটা আমরা এখানে রেলু ইউজ করি, আচ্ছা আপাতত সিগমা ইউজ করি, একটু বড় বড় অ্যাক্টিভেশন ইউজ করি, দেখি কি আসে।
এখানে আমরা সিগময়েড অ্যাক্টিভেশন ইউজ করব। এটা কিন্তু এখন হিডেন লেয়ারেই আছে, এটা কিন্তু এখন আমরা এই দুইটা মিলে একটা হিডেন লেয়ার কিন্তু, ঠিক আছে। তো ভালো কথা, এখন আমরা ব্যাচ নরমালাইজেশন করার আগের যে ভ্যালুগুলো সেগুলো একটু লিখি, দেখি কত আসে। তো প্রথম ভ্যালুটা কত আসবে, 20 ইন্টু 0.2 50 ইন্টু 0.8, তাহলে 20 ইন্টু 0.2 50 ইন্টু 0.8, এই কত আসে 20 ইন্টু 0.2 ইন্টু 0.8, এটা হচ্ছে 44। আর এর পরেরটা 73 7 আর 3, 20 into 0.7 50 into 0.3, এটা আসছে 29, আর শেষেরটা 55, তাহলে 20 আর 50 এর এভারেজ, তাই না? তাহলে এটা 35। ওকে, তাহলে এই ভ্যালুগুলো পেয়ে গেলাম। এখন বলতেছি আমরা এই ভ্যালুগুলো পাওয়ার পরে আগে কি করতাম, যে অ্যাক্টিভেশনে দিয়ে দিতাম, দিব না। এখন আমরা করবো কি, ব্যাচ নরমালাইজেশন। ব্যাচ নরমালাইজেশনটা আমাদের এখন করা লাগবে। তো ভালো কথা, ব্যাচ নরমালাইজেশন করার জন্য আমাদের দুইটা প্যারামিটার লাগবে, একটা কি মিন আর একটা ভ্যারিয়েন্স। তাহলে মিউটা বের করি। মিউ হবে 44 প্লাস 29 প্লাস 35 ডিভাইডেড বাই 3, 44 প্লাস 29 প্লাস 34 বাই 3, এটা আসছে 36। আর ভ্যারিয়েন্স, তাই না? তাহলে আমরা একবারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করতে পারি। তাহলে সিগমা হবে কি, রুট ওভার, মানে রুটটা যেটা পরে করতাম সেটা একবারে করে দিলে অসুবিধা নেই, মানে যার যেটা সুবিধা হয়। কেউ যদি বলে যে আমি নর্মালি সিগমা স্কয়ার বের করে পরে রুট করবো, তাতেও অসুবিধা নেই, একবারে রুট করে দিলেও কোনো অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে কি হলো, 44 মাইনাস 36-এর স্কয়ার, 29 মাইনাস 36-এর স্কয়ার, 35 মাইনাস 36-এর স্কয়ার ডিভাইডেড বাই 3, পরে বসাইতে রুটের মধ্যে 44 মাইনাস 36-এর স্কয়ার প্লাস 29 মাইনাস 36-এর স্কয়ার প্লাস 35 মাইনাস 36-এর স্কয়ার, তো 1, তো আবার ব্র্যাকেট দিয়ে কি হবে, নিচে আসছে 3, এটা আসছে একবারে 6.16। ঠিক আছে, তাহলে আমি এটা সাইডে লিখি, তোমরা নিচে নিচে লিখলেও সমস্যা না। তাহলে এই 44 যেটা, এই 44 কি হয়ে যাবে, 44 মাইনাস 36 ডিভাইডেড বাই 6.16, 6.16। সূত্রটা আমি একটু আরেকবার লিখে যাতে কনফিউশন না হয়। এক্স টিল্ডা হবে এক্স মাইনাস মিন বাই ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এখানে কি আসছে, 44 মাইনাস 36 ডিভাইডেড বাই 6.16, 1.29, তো এটা 3 করে দিই। আচ্ছা, পরেরটা দেখি কি আসছে, 29 মাইনাস 36 বাই 6.16, 29 মাইনাস 36 ডিভাইডেড বাই 6.16, এটা আসছে মাইনাস 1.136। আর এটা আসছে 35 মাইনাস 36 বাই 6.16 বাই 6.16, আচ্ছা মাইনাস 0.16, এই 2 এটা লিখে রাখলাম। হ্যাঁ, তাহলে এখানে ব্যাচ নরমালাইজেশন করলাম, তো তাহলে করলে কত কত 1.3, তাহলে এখানে লিখে দিই 1.3, তারপরে কত হচ্ছে মাইনাস 1.136, প্লাস 1.136, এরপরে মাইনাস 1.0.162, ঠিক আছে। তাহলে এই ভ্যালুগুলো এখন আমরা বললাম না, এখন আমরা সিগমা, এটা আমরা রিলিউ করতে পারতাম, মানে রিলিউ করলে কি হতো, প্লাস গুলো অ্যাজ ইট ইজ বসে যেত, মাইনাস গুলো শুধু জিরো হয়ে যেত, এটাই। কিন্তু এখানে আমরা সিগমাইট করতে চাই, মানে কোনো কারণে আমার মনে হয়েছে যে সিগমাইট করলে এত ভালো হবে, আমরা পি রিলিউ লিখে রিলিউ করতে পারতাম, ঠিক আছে। তো ভালো কথা, এখানে সিগমাইট করি। সিগমাইট করলে কি হতো, প্রথমটার ক্ষেত্রে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1.3, ক্যালকুলেটর করি, 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 1.3, তাহলে আসছে এটা 0.79 মতো রেজাল্ট আসছে। আচ্ছা, এটাই যদি মাইনাস 1.136 হতো, এটা রেজাল্ট আসতো 0.243,
আর শেষেরটা 0.162, এটা আসতো 0.54। হ্যাঁ, এরকম ভ্যালু আসতো যদি আমরা সিগময়েড করতাম। এখন এই সেম জিনিসটা আমি বললাম যে না, আমাদের একই জিনিস আমরা সিগময়েড করবো না, বরং আমরা লিকি রেলু করতে চাই, তাহলে কি হতে পারে? Okay. এটাতে মনে করো যে আমি প্রশ্নটা একটা অন্যভাবে চাচ্ছি। এই জিনিসটা আমি বলতেছি যে আমি সিগময়েড চাচ্ছি না, আমি এই জিনিসটা লিকি রেলু চাচ্ছি। লিকি রেলু, তাহলে এটা কি হবে? লিকি রেলু হলে স্বাভাবিকভাবে এই ভ্যালুগুলো বসবে না এখানে, এখানে ভিন্ন ভ্যালু বসবে। তাহলে লিকি রেলু সূত্রটা কি, আমি একটু লিখে নিচে লিখি। লিকি রেলু হলে আমরা এক্সই বসাবো যখন এক্স এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, কিন্তু 0.01 এক্স বসাবো যখন এক্স এর ভ্যালু লেস দ্যান 0, অর্থাৎ 2 ঘর পরে দশমিক যায় শিফট হবে। তাহলে এটার জন্য খুব ইজি। লিকি রেলু ভাবে গেলে পজিটিভ থাকলে সমস্যা নেই, কিন্তু নেগেটিভ থাকলে আমরা পেনালাইজ করবো, এটাকে 0.01136 করে দেবো, আর এটাকে অ্যাজ ইট ইজ এরকম আছে সেটা। ঠিক আছে। এখন এটা যদি তোমার অন্য কোনো রেলু থাকতো তাহলে সেভাবে করতাম। যদি ট্যান হাইপারবোলিক থাকতো তাহলে এক্স এর জায়গায় মান বসাই দিতাম। ঠিক আছে। তাহলে পোস্টে যেটাই থাক পারা যাবে তো, তাই না? আচ্ছা, এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কোনো দুঃখ বেদনা জিজ্ঞাসা কিছু? না। ওকে, ঠিক আছে। তারপর দেখো, মানে যদি কিছু না বুঝো আমাকে বললেই হবে, হ্যাঁ? আজকে হোক কালকে হোক বলো। তাহলে আজকে আমাদের অ্যাটেন্ডেন্সটা তাহলে আপনার এই নোটপ্যাডের লেখাগুলো পিডিএফ করে দেওয়া যাবে? হ্যাঁ, আমি দিয়ে দেবো তাহলে এই একটু পরে। আচ্ছা, ঝামেলা নাকি হচ্ছে এই বিষয়টা, আমরা তাহলে কালকে যাবো কি? কালকে তুমি এরকম সময় ব্যস্ত আছো? 5:30 যাও। বন্ধু মাইক অফ কর, মাইক মাইক অফ কর। ক্লাসটা কি কেউ রেকর্ড করছিলা? করছি। আচ্ছা, শেয়ার করো তুমি, ওটা কোন জায়গায় আপলোড দিও, ওটা শেয়ার করো। বি সেকশনটা আগে নি, হ্যাঁ? আচ্ছা, এ সেকশন আগে না, এ সেকশন আগে তারপর বিটা। রোল নাম্বার 1। প্রেজেন্ট স্যার।